করেছিল। আজকে আওয়ামী লীগ খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদির প্রচারণা। ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না, স্মার্ট বাংলাদেশ কত সুন্দর নাম শোনায়। আজকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বরিশালে আমার কোনো ভাই, মা, বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয়, তাকে প্রপার চিকিৎসা, যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে? আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না, চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই। তখন ঘোরা দিবেন স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে, হলে যাও, ডিপার্টমেন্টে যাও, চেয়ারম্যানের সাইন নাও, প্রভোস্টের সাইন নাও, এইখানে দৌড়াও, ওইখানে দৌড়াও, একটা নাজেহাল কাণ্ড। দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে, সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? যে কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? পাসপোর্ট করতে যান, আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে। পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দেওয়া লাগে, হয়রানি, নানান ধরনের একটা আপনার পরিস্থিতি। তো তাহলে কে ঘোরা দিলেন তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম? হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ করেছো, ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য, শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য, এবং এই লুটপাটকে আড়াল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে। আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে। গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম, তারা অনেকে প্রধানমন্ত্রীকে সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে। তো এখন দলীয় নেত্রীকে, নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবি, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, কূটনীতিক, আন্তর্জাতিক, হ্যাং ট্যাং। এমনকি এমনও বলেছে যে শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে। অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম। তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা, ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলসের মতো সরকারের দালালি করার জন্য, লেজুর বৃদ্ধি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাঁপা বেলুন দিয়ে, যে এটা শিক্ষা বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, কৃষি বান্ধব বাজেট। অনেকদিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য। এখন পর্যন্ত 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই গরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে, দেশে পাঠাইবেন। এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%। তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত? 15%। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র মূল্য 15% করে এইটা সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এইটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট